৭৯ 15ই অগাস্ট এমনিতেই আত্মপ্রকাশ করেনি, তারও বহু আগে সেই 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, হয়তো ডেলি দেশের কথা নামে নয়, কিন্তু আজকে ডেলি দেশের কথা পত্রিকা যে আদর্শ, যে লক্ষ্য, যে স্বপ্নকে সামনে নিয়ে প্রকাশিত হচ্ছে, তারই ভিত্তিভূমি তৈরি করে গেছে। তো এই শুরু থেকেই যারা এর পেছনে কুশীলব ছিলেন, ভূমিকা গ্রহণ করেছেন, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমি তাদের সকলকে স্মরণ করছি। কমরেড দীপেন চক্রবর্তী, কমরেড বীরেন দত্ত, কমরেড দশরথ দেব, কমরেড বিজন ধর এবং অনেক নাম, সব নাম তো উচ্চারণ করা যাবে না। পরবর্তী সময়েতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানাভাবে কাজ করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম অবশ্যই আজকে স্মরণ করতে হয়। কমরেড গৌতম দাস, কমরেড সুরেন্দ্র পাল, কমরেড মিলন দে সরকার, কমরেড পার্থ সেনগুপ্ত এবং যারা সাংবাদিকতা বা ইত্যাদির সাথে ছিলেন, তার বাইরেও যাদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ ছিল, কমরেড লালুরাম বিন, কমরেড গীতা সাহা, কমরেড অরুণ দেব, তিনি তো শহীদ হয়েছেন, এবং আরও অনেকে, আমি তাদের কথা স্মরণ করছি। যদিও আমরা ডেলি দেশের কথা এটাকেও পত্রিকাই বলি, অবশ্যই এটাও একটা পত্রিকা, কিন্তু সব পত্রিকার কি বড় কি ছোট, প্রকৃত অর্থে বা বাস্তবে সেরকম বড় না হলেও অন্তত প্রচারে আমাদের রাজ্যেও, রাজ্যের বাইরেও এরকম অসংখ্য পত্রিকা আছে, দৈনিক, সাপ্তাহিক, মাসিক। লিখিতভাবেই তারা তাদের যে সার্কুলেশন একেবারে সরকারি সিল ছাপ্পড় দিয়ে এগুলি ডিক্লেয়ার করা, কারোর 1 লাখ, কারো 60,000, কারো 50,000 এরকম আছে। যাই হোক, যেহেতু সরকারের ছিল, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এরকম বাৎসরিক সভা বা প্রতিষ্ঠা সভা সচরাচর করতে দেখা যায় না। হ্যাঁ, কোনো কোনো পত্রিকা আবার সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, ডায়মন্ড জুবিলি এগুলিও করে থাকে। দেশের কথা হয়তো এরকম তার 50 বছর পূর্তিতে এরকম একটা কর্মসূচি অবশ্যই তারা নেবেন, কিন্তু একটা পত্রিকা তার 47তম প্রতিষ্ঠা দিবস এটা নিয়ে আবার সভা, তার মধ্যে স্বতন্ত্রতা কি, প্রয়োজনীয়তা কি, এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়। আমরা কি লক্ষ্য করি যে ত্রিপুরাজ্যের মধ্যে সম্ভবত যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে যে সবচেয়ে বেশি সংখ্যক দৈনিক, সাপ্তাহিক পত্রিকা বের হয়।
আর তার সার্কুলেশন হিসাবে তো একেবারে আমাদের রাজ্যের জনসংখ্যাও ছাপিয়ে যায়। কিন্তু ডেইলি দেশের কথা পত্রিকার মতো কোনো পত্রিকা প্রকাশ করতে গিয়ে, বিতরণ করতে গিয়ে, পত্রিকার জন্য খবর সংগ্রহ করতে গিয়ে, বিজ্ঞাপন চাইতে গিয়ে, এমনকি একজন সাধারণ নাগরিক, এটা তার অধিকার, তার খুশি মতো তিনি কোনো দৈনিক পড়বেন না সাপ্তাহিক পড়বেন না মাসিক পত্রিকা পড়বেন, এটা তার ব্যাপার। তিনি কোনো ধর্মীয় গ্রন্থ পড়বেন না শিল্প সংস্কৃতি জগতের কথা যেখানে আছে সেগুলো পড়বেন, তার ব্যাপার। এতে অন্য কোনো এরকম দৈনিক বা সাময়িকী তার গ্রাহক হতে গিয়ে, পাঠক হতে গিয়ে আক্রান্ত হতে হয় না। কিন্তু ডেইলি দেশের কথা পত্রিকা গ্রাহক হওয়ার জন্য কোথাও কোথাও বাড়ি ভাড়া পায় না। ডেইলি দেশের কথার হকিং করতে গিয়ে তাকে মারধর খেতে হয়, জরিমানা দিতে হয়। এখানেই অন্যান্য সবকটা পত্রিকা দৈনিক বা সাময়িকের সাথে ডেইলি দেশের কথার স্বতন্ত্রতা। কেন ডেইলি দেশের কথার উপর আক্রমণ এবং তার পৃষ্ঠপোষক, পাঠক, হকার, তার উপর আক্রমণ? কারণ ডেইলি দেশের কথা পত্রিকা যে আমাদের এই সমাজ ব্যবস্থার যে অচলায়তন, এটাকে ভাঙতে চায়। এই সমাজ ব্যবস্থায় যে শক্তিগুলো, যে কারণগুলো সাধারণ মানুষের অধিকারকে ধামাচাপা দিয়ে রাখতে চায়, তার বিরুদ্ধে আওয়াজ তোলে। ডেইলি দেশের কথা পত্রিকা শুধু একটা খবরের কাগজ হিসেবে না, এটা সত্যিকারের একটা জনকণ্ঠ হিসাবে সেভাবেই যাদের কথা কেউ বলতে চায় না, বলতে পারে না, তাদের হয়ে ওকালতি করে, তাদের হয়ে নেতৃত্ব দেয়। এবং শুধু তা না, এই অচলায়তন ভাঙার জন্য সমাজে যে লড়াই, যে শক্তিগুলো এই প্রগতিশীল আন্দোলন বা প্রগতিশীল লড়াইকে পথ দেখায়, শক্তি যোগায়, তাদের পক্ষে হয়ে ডেইলি দেশের কথা পত্রিকা কথা বলে। কাজেই এই ডেইলি দেশের কথা পত্রিকা যারা এই কায়েমি স্বার্থের পক্ষে কাজ করে, অজান্তেই তাদের কাছে এটা একটা শ্রেণী শত্রু। কাজে তার উপর আক্রমণ হানো। আজকে ত্রিপুরাজ্যে কি ঘটছে? 2018 সালে বিজেপি সরকার আসার পর একেবারে প্রথম দিন থেকে আজকের দিনও
আক্রমণ প্রায় একই তালে, একই ধরনের তার সমস্ত শক্তি দিয়ে কীভাবে টেলিদেশের কথা পত্রিকাকে কোণঠাসা করা যাবে এই চেষ্টা অব্যাহত। আমাদের ভারতীয় সংবিধান তার 19 ধারা ক্লস 1A একের কদ তার কি বলে এই অনুসারে আমাদের দেশের যে কোনো নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে। তো পত্রিকাও মত প্রকাশ করার একটা হাতিয়ার। পত্রিকা পড়াও তার মতকে কিভাবে তিনি প্রকাশ করবেন বা জানবেন বা তার ভাবনাকে কিভাবে সংহত করবেন, এরকম একটা হাতিয়ার। কাজে সেদিক থেকে আমাদের দেশের কোনো পত্রিকা বা এরকম কোনো ছাপা অক্ষরে হোক বা এখন মিডিয়া বলতে শুধু প্রিন্ট মিডিয়া না, এখন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া, আবার তার সাথে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, এটাও একটা মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া যদি রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে বা সেরকম কোনো অশ্লীল কিছু সেরকম না ছাপে, সেরকম কিছু না প্রচার করে, তার বিরুদ্ধে সেখানে কি ব্যক্তির বা কি রাষ্ট্রের এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ সেখানে নেই। সংবিধান এইভাবেই যে মিডিয়াকে, এবং আমাদের দেশে আমাদের সংবিধান এই মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আখ্যায়িত করেছে, যে আরও 3টে স্তম্ভের সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। পার্লামেন্ট বা এক্সিকিউটিভ অর্থাৎ এই সরকারি আমলা তন্ত্র ইত্যাদি এবং বিচার ব্যবস্থা, এটা একটা সিস্টেমে গঠিত হয়। যারা আইনসভাতে নির্বাচিত হন তারা কোনো দল দ্বারা বা মানুষের দ্বারা নির্বাচিত হন। মিডিয়াকে বলা হয়, মিডিয়া এটা কোনো দল দ্বারা না, কোনো গোষ্ঠী দ্বারা না, তারা নির্বাচিত না, কিন্তু স্বনির্বাচিত জনগণের প্রতিনিধি। তো সেদিক থেকে যে মিডিয়া তার ভূমিকা শুধু চতুর্থ স্তম্ভের একটা অংশ হিসেবে নয়, যে একটা অত্যন্ত সৎ, দেশপ্রেমিক এবং সেরকমই আমাদের দেশের সংবিধান যেভাবে আমাদের সমাজ তৈরি করার জন্য যে স্বপ্ন দেখিয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, এটাকে কিভাবে তৈরি করবে সেরকম একটা ক্ষেত্র তৈরি করার জন্য এটা অন্যতম একটা হাতিয়ার বা এটা তাদের দায়িত্ব। কিন্তু আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখছি কিভাবে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া যায় দিল্লি দেশের কথা পত্রিকা, কি বটতলা বা কি অন্যান্য স্টেশনে সব গাড়িতে নেওয়া যায় না, প্রকাশ্যে অনেক জায়গাতে এই পত্রিকা বিতরণ করা যায় না। এখানে যদি কোনো সংস্থা বিজ্ঞাপন দিতে আসে তাদেরকে ধমকানো হয়, এবং এই পত্রিকাতে সত্যনিষ্ঠ কোনো খবর উঠলে পড়ে
সেই সত্যনিষ্ঠ পত্রিকা যে খবরটা পেশ করে, হ্যাঁ, এটা যদি সেরকমভাবে ভুল লেখা লিখে, অসত্য যদি হয়, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এবং ডেইলি দেশের কথা পত্রিকা আমরা দেখেছি, এরকম যদি কেউ এরকম ভুল ধরিয়ে দেয়, ডেইলি দেশের কথা পত্রিকা বিনয়ের সাথে স্বীকারও করে না, হ্যাঁ এটা ভুল হয়েছে। যদিও এরকম ঘটনা খুব কম, ডেইলি দেশের কথা পত্রিকা এরকম করে না, করতে পারে না, কিন্তু তারা এর জন্য তৈরি। কিন্তু তারপরও এই পত্রিকার উপরে সেই 18 ইংরাজির মার্চের 3 তারিখ থেকে যে আক্রমণ শুরু হয়েছে, সে আক্রমণ অব্যাহত। কতবার গাড়ি থেকে পত্রিকার বান্ডেল নামিয়ে দেওয়া হয়েছে, হকারদের পেটানো হয়েছে, জরিমানা করা হয়েছে, সাংবাদিকদের ধমকানো হয়েছে, এখনও হচ্ছে। দেশের কথা পত্রিকার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকদের মারধর করা হয়েছে। একটি ক্ষেত্রেও যে রাষ্ট্র এরকমভাবে যদি কোনো নাগরিক বা কোনো সংস্থার উপরে যদি আক্রমণ হয়, নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে কগনিজেন্স অর্থাৎ সেরকম আইন প্রয়োগ করে অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে, এটা হয়নি, এটা হচ্ছে না। তো এই যে অবস্থা, যেটা গত 7.5 বছর ধরে চলছে, এটাকে এই কদিন আগে গত 25শে জুন আপনারা দেখেছেন, সে উপলক্ষে আমরা একটা সভাও করেছি। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি, এই উপলক্ষে দেশের বর্তমান সরকার সংবিধান হত্যা দিবস হিসেবে সারা দেশে সরকারিভাবে উদযাপন করেছে, গ্যাজেট নোটিফিকেশন করে। হ্যাঁ ঠিক, 1975 ইংরেজিতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময়তে তখনকার উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে যখন নিজেকে রক্ষা করতে পারছে না, তখন এই চরম স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে, তখনও এই সংবাদপত্রের উপরে এরকম আক্রমণ চালানো হয়েছিল। বহু পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, পত্রিকার অফিস, বিদ্যুৎ লাইন ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর খুব কম সংখ্যক নিয়ন্ত্রিতভাবে কিছু পত্রিকা যেগুলো বেরিয়েছে, সেই পত্রিকার এডিটোরিয়াল সম্পাদকীয় যে বের হবে, এটা বোর্ড করে দিয়েছে যে সরকারের তৈরি করা এরকম কমিটি, সেই সম্পাদকীয় তারা দেখে এডিট করে দিলে পর এটা ছাপা যাবে, যদি না ছাপে তাহলে এই পত্রিকা বন্ধ করে দিয়েছে বা নানাভাবে শাস্তি দিয়েছে। এবং সেই সময়তেও বহু পত্রিকার মালিক, সম্পাদক, এখানে দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদককেও জেলে পাঠিয়েছে। এই ঘটনাগুলি ঘটেছে, কিন্তু সেটা করেছে ঘোষিতভাবে, সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আজকে ডেইলি দেশের কথা পত্রিকা এবং কচিত বা কদাচিৎ কখনো কখনো এরকম কোনো পত্রিকা এবং আগরতলাতে যে কতগুলো এই কেবল চ্যানেল চলত এই আমাদের আগরতলা বা ত্রিপুরাজ্যের মধ্যে, এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, ছেটে দেওয়া হয়েছে। কোন সময়তে
বর্তমান সরকার জাতীয় পর্যায়ে অথবা রাজ্যের পর্যায়ে তো এরকম কোনো জরুরি অবস্থা জারি করেনি। উল্টা তারা বলছে এখন বিকশিত ভারত, এই কি বলে অমৃতকাল চলছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র করে তিরঙ্গা যাত্রা করে একেবারে দেশপ্রেমের চূড়ান্ত প্রদর্শন হচ্ছে। সেই সময়তেই এরকম বাছাই করা ডেইলি দেশকার পত্রিকা তো অবশ্যই সামনের সারিতে। এরকম দু চারটা যারা তাদের কথা মতো চলে না, চলতে চায় না, কচিত কদাচিৎ তারাও সরকারের অন্যায়গুলোকে প্রকাশ করে এদের উপরে এই খড়গ তারা নামিয়ে দিচ্ছে। তো সেই জায়গায় এখানে সম্পাদক মহোদয় বলেছেন যে ডেইলি দেশের কথা পত্রিকার দায় জনগণের প্রতি, সমাজের প্রতি, এবং যে অংশের জনগণের প্রতিনিধিত্ব তারা করছেন সঠিকভাবে বলেছেন, আমরা নিরপেক্ষ না, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, আমরা তাদের হয়ে আমরা ওকালতি করি, তাদের হয়ে আমরা আমাদের ঘাম রক্ত আমরা জড়াই। তো এই জায়গায় তাদের কথা বলতে গিয়ে এই আক্রমণ স্বাভাবিক। ডেইলি দেশের কথা পত্রিকাকে আরও গর্জে উঠতে হবে, আরও বেশি তাকে জ্বলে উঠতে হবে। এবং সে আক্রমণ কী ধরনের তার ব্যাপকতা আসার যে তার প্রবণতা আমরা দেখছি। গতকাল ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস ছিল। স্বাভাবিক, যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি সেই লালকেল্লার প্রাকার থেকে বক্তৃতা করবেন, এটা তার অধিকার, যে কেউ যে কোনো দলেরই হোক। কিন্তু গতকাল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন খুবই তাৎপর্যপূর্ণ। কি বলেছেন? বিজেপিকে আরএসএস নিয়ন্ত্রণ করে, এটা অতীতে না জানলেও যখন বাজপেয়ী সরকার ছিল তখন হয়তোবা সেরকমভাবে খুব কম লোকই জানতেন। সেই সময়েতে তাদের কাজের ধারা একটা অন্যরকম ছিল। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ আমাদের দেশের শাসন ক্ষমতা দখল করার পর এখন বেপরোয়া। কালকে কি বলছেন? আরএসএস, আমি গর্বের সাথে বলছি এবছর তার ১০০ বছর পূর্তি। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও নাকি আরএসএস? কোন আরএসএস? আর কোন অনুষ্ঠানে এই আরএসএস এর নাম উচ্চারণ করা হচ্ছে? যে আরএসএস ভারতের তেরঙ্গা ঝান্ডাকে যারা অস্বীকার করেছে, যে আরএসএস ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনকে যারা বিরোধিতা করেছে, ব্রিটিশদের দালালি করেছে, যে আরএসএস ভারতের সংবিধান যখন গ্রহণ হয় এটাকে বয়কট করেছে। তারা বলছে এই সংবিধান আমরা মানি না। সংবিধান রচনা করতে হবে মনুস্মৃতিকে অনুসরণ করে। আর সেই সাংবিধানিক অর্থাৎ স্বাধীনতা দিবস পালিত সেই স্বাধীনতার যে একটা উদযাপনের দিবস, সেই সংবিধানকে
আরও শক্তিশালী সংহত করার দিবস। আর সেই দিবসে অন্য কোনো শক্তিকে প্রশংসা না, প্রশংসা আরএসএসকে। তার মানে কি হলো, আগামী দিন সে আক্রমণ থেকে তারা এক চুলও পিছিয়ে আসবে না। এবং ইতিমধ্যে দেখেছেন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ভোটার তালিকাতে, হয়তো অনেকে বলবেন, কেননা গতকাল যে পত্রিকা বেরিয়েছে, যেভাবে পত্রিকাগুলো বর্ণনা দিয়েছে বা চ্যানেলগুলো যেরকমভাবে বলছে, কেউ বলেছে যে না, এতে কি হলো, নির্বাচন কমিশন তো তার এসিআর করার এখতিয়ার তার আছে, এটা ভুল কি হলো। আবার এক পক্ষ বলছেন যে না, যে নির্বাচন কমিশন তার এসআইআর করার এখতিয়ার আছে, এটা স্বীকার করলেও যে 65 লক্ষ লোক যাদের নাম বাদ দিয়েছে, কেন বাদ দিয়েছে, কি কারণ, এটাকে ওয়েবসাইট এবং বিহারের সমস্ত যেসব জায়গাগুলোতে মানে সাধারণত ভোটার তালিকা এগুলো প্রকাশিত করা হয়, দেখার সুযোগ মানে দেওয়া হয়, সব জায়গাতে আগামী 19 তারিখের মধ্যে করতে হবে। এবং সেখানে ভয়ঙ্কর যে বিষয়টি বেরিয়ে এসেছে সেটা কি, এই সুপ্রিম কোর্টে চলতি যে শুনানিগুলোর মাধ্যমে চূড়ান্ত শুনানি এখনো হয়নি। খুবই ভয়ঙ্কর ব্যাপার কি, 65 লক্ষ নাম বাতিল করেছে, একটা নাম ওঠেনি, নট এ সিঙ্গেল ওয়ান। তো রিভিশন বিশেষ এরকম পর্যালোচনা বা পর্যবেক্ষণ মানেটা অর্থটা কি, বাদ যেমন যাবে তেমনি যোগও হবে। 65 লক্ষ নাম বাদ দেওয়া হলো, একটা নাম যোগ হলো না। কি ধরনের ভয়ঙ্কর পদক্ষেপ, ষড়যন্ত্র। এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার 24তম পার্টি কংগ্রেসে যে কথাটা বলেছে তার রাজনৈতিক প্রস্তাবে, যে এই বিজেপি আরএসএস, আমরা বলতাম একদিন ফ্যাসিস্ট সুলভ, এটা শুধু ফ্যাসিস্ট সুলভ না, এটা নয়া ফ্যাসিস্ট প্রবণতা, নয়া ফ্যাসিবাদী প্রবণতা। এইভাবেই আমাদের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে কক্ষিগত করে আগামী দিন আমাদের সংবিধান এটাকে ঠিক সেরকমভাবে বদলে দিতে বা যেটাকে বলা হয় রিপ্লেস করা, নতুন একটা সংবিধান বসিয়ে দিতে না পারলেও, কিন্তু নির্বাচন কমিশনের মতো সংস্থা, আরও অনেকগুলো সংস্থাকে ব্যবহার করার মধ্য দিয়ে কিভাবে সম্পূর্ণভাবে তাদের সে রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছে। তো এই জায়গায় দিল্লি দেশের কথার ভূমিকা আগামী দিন আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে এসে উঠেছে। এই জায়গায় আমরা যারা দিল্লি দেশের কথার পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক, আমাদের দায়িত্ব কী হবে? আমরা কি শুধু এরকম একটা হল সভা করে, বাৎসরিক একটা আনুষ্ঠানিক সভা করে আমাদের দায়িত্ব শেষ করব? না, এটা একটু খুলসা করে বলতেই হয়। আমরা এখানে যারা আছি অন্তত আমরা একটা লক্ষ্য নিয়ে আমরা আমাদের রাজনীতি, আমাদের সংগঠন ইত্যাদি করি। এটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে কমরেড সমীর পার বলেছেন যে সংবাদপত্রের গুরুত্ব এখানে কি, আমি এগুলি উদ্ধৃতি দিচ্ছি না, কারণ যে পরিবেশ পরিস্থিতি রাজ্যের মধ্যে, যে আমাদের কথা শুনতে চাইলেও, আমাদের সাথে কথা বলতে চাইলেও এখনো
কিছু কিছু এলাকা রয়ে গেছে, সেখানে সেই পরিবেশ নেই, আমরাও যেতে পারি না। এটা আমাদের দুর্বলতা আছে কোথাও কোথাও। আবার সেই মানুষ যারা আমাদের কাছে আসতে চায়, শুনতে চায়, তারাও আসতে পারেন না। তো তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছাবো কি করে? সেই দায়িত্বটাই তো পালন করছে ডেইলি দেশের কথা পত্রিকা, একজন শিক্ষক হিসাবে, প্রচারক হিসাবে, মোটিভেটর হিসাবে, একজন লিডার হিসাবে। কিন্তু সেই ডেইলি দেশের কথা পত্রিকা এরকম একটা বহুমুখী আক্রমণের মধ্যে এটাকে চালিয়ে রাখা খুবই কঠিন, কারণ প্রতিনিয়ত শুধু রাজনৈতিক আক্রমণ বা চাপ না, আরেক দিক থেকে হলো দ্রব্যমূল্যের তার কষাঘাত। ডেইলি দেশের কথা পত্রিকা তার বিক্রয় মূল্য 5 টাকা। এখানে যারা প্রিন্টার্স এবং ট্রাস্ট, তাদের সাথে কথা বলার সুযোগ হয় আমাদের, এবং সেখান থেকে যে এই সমস্ত হিসাব নিকাশ করে যে তথ্য বের হয় যে এই পত্রিকা মানে ছাপিয়ে তার এই কাগজ, কালি, এরপরে যারা কাজ করেন তাদেরও তো পেট চালাতে হয়, তাদেরকে তো তাদের মানে যেরকম দেওয়া উচিত বা প্রয়োজন সেভাবে দেওয়া সম্ভব হয় না। সমীর পাল বলেছেন যে তারপরও এই আক্রমণের মধ্যেও কি ডেইলি দেশের কথা সংবাদ বিভাগের বা অন্যান্য বিভাগ, কারিগরি বিভাগের একজন লোকও, একজন কমরেডও আমাদের ছেড়ে যায়নি। হয়তোবা কেউ কেউ যদি বাইরে যান, আমি তো বলবো আমাদের সবগুলো বিভাগে যারা আছেন, কি সংবাদ বিভাগ, কি অন্যান্য কারিগরি বিভাগ, এক্সিলেন্ট স্টাফ আমাদের এখানে আছে। অন্য যে কোনো প্রেস, যে কোনো পত্রিকার চাইতে তাদের সব দিক থেকে করার যে ক্ষমতা, সব দিক থেকে কারোর থেকে কম না, হয়তো বেশি হবে। কিন্তু বিগত 7.5 বছরে এখানে কাজ করার সুবাদে তাদের বিনিময়ে কিছু দিতেই হবে, এটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এখনো তারপরও কেউ চলে যাননি। কিন্তু না গেলেও তার যে খরচ বাড়ছে, যে 5 টাকা তার বিক্রয় মূল্য, কিন্তু খরচ হয় আরও, আমি 1-2 বছরের কথা বলছি নাকি, তখনই নাকি হচ্ছে 7.5 টাকা। আমার মনে হয় তো এখন বোধ হয় এখনকার খরচ ধরলে পড়ে এটা আরও বেশি হবে। এদিকে বিজ্ঞাপন, কি সরকারি বিজ্ঞাপন আসছে না, প্রাইভেট বিজ্ঞাপন আসছে না, কীভাবে চলবে? তাহলে সেই জায়গায় আমরা শুধু একটা সভা শুনে গেলাম বা বলে গেলাম, এখানে আমাদের দায়িত্ব শেষ না। আমাদের দায়িত্ব হবে ডেইলি দেশের কথা পত্রিকা যেমন মনোযোগ দিয়ে পড়া, ঠিক তেমনি এটার প্রচারে, প্রসারে বন্ধুদের কাছে, প্রতিবেশীদের কাছে প্রত্যেকে যেন আমরা হকার, সেভাবে 1-2টা করে গোছানো হতো। কারণ এটা যদি সংখ্যায় বেশি ছাপে, খরচটা অটোমেটিক্যালি বাণিজ্যের হিসাবেই কমবে। আর তার সাথে হলো ডেইলি দেশের কথা পত্রিকা যে উদ্দেশ্যে বের হয়, সে উদ্দেশ্য এটা কার্যকরী হবে। তো আজকে এই সভায় আমরা মিলিত হলাম, আমাদের সকলেরই এই প্রতিজ্ঞা হোক, সকলেরই এই দায়িত্ব যেন পালন আমরা করতে পারি। ডেইলি দেশের কথা পত্রিকা যেমন মনোযোগ দিয়ে পড়া, ঠিক তেমনি এটার প্রচারে, প্রসারে
আরও নানাভাবে জনগণের কাছে এই জনগণের জনকণ্ঠকে পৌঁছানোর দায়িত্ব নেওয়া। তার মধ্য দিয়েই যে আজকের দিনের এই যে আক্রমণ, নয়া ফেসিবাদী আক্রমণ যেভাবে একটার পর একটা আমাদের উপর আছড়ে পড়ছে, এটাকে আমরা মোকাবেলা করতে পারবো এবং আমরা মোকাবেলা করবই। এ কথাগুলি বলে আবারও ডেইলি দেশকথা পত্রিকার তার আগামী দিন আরও সমৃদ্ধি, শুধু ইয়ার সার্কুলেশনের দিক থেকে না, তার কলেবর সব দিক থেকে যাতে সেভাবেই জনমনে টিকে থাকতে পারে সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।